জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সে সময় সেনাবাহিনীকে জড়িয়ে পড়লে আর শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারত না বলেও জানান ভলকার তুর্ক। জাতিসংঘের সতর্কতার ফল পরবর্তীতে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমনপীড়নে অংশ নিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে দেয়া হয়েছিল সতর্কবার্তা। এমনটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টার্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার টার্ক এ কথা বলেন। বুধবার বিবিসির ওয়েবসাইটে হার্ট টক অনুষ্ঠানের এ পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ফলকার টার্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ফলকার টার্ক। তিনি বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। টানা 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার দমনপীড়ন চালিয়েছিল। জাতিসংঘ কি পদক্ষেপ নেয় তার অপেক্ষায় ছিল ছাত্ররা। সে সময় তারা সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারত না। Bangladesh last year experienced a paroxysm of violence as the government of the time brutally suppressed a student movement that carried human rights at its torch. এরপরই মূলত আসে আসল পরিবর্তনটা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিলেন। ফলকার টার্ক আরও জানান, অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে তাৎক্ষণিকভাবে তথ্যানুসন্ধানী দল পাঠানোর অনুরোধ করেন এবং সে আহ্বানে সাড়া দেয় জাতিসংঘ। In the next 3 months and a further 17. জুবাইর রহমান, মাইটিভি নিউজ। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে ও চাঁপাইনবাবগঞ্জের হতাহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় রিজভী বলেন, দেশে তো সংবিধান আছে, সংশোধনের উপায় আছে, তাহলে গণপরিষদের কথা আসছে কেন? এই কথাগুলো জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস সাহেব দেশের একজন অন্যতম স্বনামধন্য একজন সরকার, তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তার কাছ থেকে তো আমরা বেআইনি আচরণ আমরা পাবো না। তারপরেও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। পুলিশি বাধার মুখে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। জুম্মার নামাজের পরে মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় 15 মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরিরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। তখন আবারও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই সময় হিজবুত তাহরিরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে। হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার এক বার্তায় একথা জানানো হয়। পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়, হিজবুত তাহরিরের একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিজবুত তাহরিরের সভা সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও এই সংক্রান্ত বার্তা দেওয়া হয়। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার 2009 সালের 22 অক্টোবর হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির যে কোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে। সংগঠনটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশেও নিষিদ্ধ।
রাজধানী উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। বৃহস্পতিবার রাত 12:15 দিকে উত্তরা পশ্চিম থানা সেক্টর 11 ও সেক্টর 12 এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কিছু সক্রিয় সদস্য ৭ মার্চ বাইতুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফত কর্মশ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে সিটিটিসি অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। আসন্ন ঈদ উল ফিতরের বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী 14 মার্চ থেকে। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয়। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, 14 মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে, ফলে 2 জায়গায় টিকিট পাবেন যাত্রীরা। ভাড়া তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। সেই সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। একের পর এক সরকারি পদক্ষেপ, ভোক্তা অধিকার সহ বিভিন্ন সংস্থার অভিযানের পরও লাগাম টানা যাচ্ছে না ভোজ্য তেল সিন্ডিকেটের। বরং সময় যত গড়াচ্ছে ততই সয়াবিন তেল নিয়ে সংকট বাড়ছে। কেউ দুষছেন ভোজ্য তেল প্রস্তুতকারক কোম্পানিগুলোকে, আবার কেউ বা দায়ী করছেন পাইকারি ও খুচরা সিন্ডিকেটকে। বাজারে বেড়েছে চালের দাম। তবে সংকটের মধ্যেও রোজার শুরুতেই যেভাবে সব জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী ছিল তা ক্রমেই কমতে থাকায় স্বস্তিতে ক্রেতারা। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। পবিত্র মাহে রমজানের দিন যতই গড়াচ্ছে ততই রাজধানীর সব বাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে লেবু থেকে শুরু করে সব ধরনের শাকসবজির দাম নগরবাসীর নাগালের মধ্যে। যদিও দামের বাড়তি ছোঁয়া লেগেছে চালের বাজারে। 50 কেজি চালের বস্তায় ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে 300 থেকে 350 টাকা। আর এছাড়াও ডাল, ছোলা, বেসন, ডিম সহ সব ধরনের জিনিসপত্রের দাম আগের মতো স্থিতিশীল থাকলেও সময় যতই গড়াচ্ছে ততই সয়াবিন তেল নিয়ে সংকট বাড়ছে। তাই তো ভোক্তাদের ক্ষোভের যেন শেষ নেই। 3-4টা বড় বড় কোম্পানি তারা সিন্ডিকেট করে এটা প্রোডাক্টের তেলের দাম বাড়ানোর চেষ্টা করতেছে। 5 লিটার যার একবারে নেওয়ার কথা খুচরা নিতে হচ্ছে, বাইরে থেকে নিতে হচ্ছে, প্রবলেম তো হচ্ছে। সয়াবিন তেল তো আপনার মহল্লার ভিতরে কোনো দোকানে নাই, ওরা শুধু খোলা তেলটাই রাখে। গায়ের মূল্যর চেয়ে অধিক বেশি। 2 লিটার আমি 2 কেজি তো 400 টাকা কিনলাম। তেলের একটা 5 লিটার দাম, কিন্তু আমার সাথে বাজার করতেই। তবে সবকিছু ছাপিয়ে ব্যবসায়ীরা দুষলেন ভোজ্য তেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান সহ তেল সিন্ডিকেটকে। বাজারে তেল চাইলে তেল পাওয়া যায় না। 1 কার্টুন 2 লিটারের 1 কার্টুন দেয়, 5 লিটারের 1 কার্টুন দেয়। চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। তারা বলতে যে আমরা তেল লুকিয়ে রাখছি, সিন্ডিকেট করে রাখছি, আমাদের 1 পিসও তেল নেই। কোনো পণ্যের দামই বাড়ে নাই। তেলের বাজারটা ইচ্ছা করে একটা অস্থিরতা করছে, সেটা কোম্পানির। ব্রয়লার থেকে শুরু করে সব ধরনের মুরগি, মাছ ও মাংসের বাজার আগের মতো স্থিতিশীল অবস্থায় থাকায় নগরবাসী কিছুটা স্বস্তি ফিরে পেলেও সয়াবিন তেল নিয়ে যেন অভিযোগ থামছে না। অর্থাৎ সবকিছু মিলে ভোজ্য তেল নিয়ে যেন এক মহা সংকটের মধ্যে পড়েছে নগরবাসী। তবে এই থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি আন্তরিক এবং বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ভোক্তারা। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ। পাঁচ আগস্টের ক্ষমতার পট পরিবর্তনেও ও ভিসা জটিলতার কারণে সীমিত হয়ে পড়েছে ভারতীয় পণ্য আমদানি। প্রতি বছর ঈদের আগে বৈধ পথ ছাড়াও ভ্রমণ ভিসার বহু পেশাদার যাত্রী লাগেজে ভারতীয় পোশাকের চালান আনলেও এবার সেই সুযোগ নেই। এই কারণে এবার দাপট বেশি থাকবে দেশীয় পোশাকের সাথে, একটু বাড়তি বাজেটে মিলবে পাকিস্তান, চীন, কোরিয়া ও থাইল্যান্ডের তৈরি পোশাকও। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ঈদ এলেই ভারতের তৈরি পোশাক, 3 পিস, লেহেঙ্গা সহ হিন্দি মুভি ও সিরিয়ালের বিশেষ পোশাকের প্রতি নজর থাকত বাংলাদেশি একটি শ্রেণীর ক্রেতার। কিন্তু গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেছে প্রেক্ষাপট।
একদিকে ভিসা বন্ধ, অন্যদিকে আমদানি বাণিজ্য সীমিত হওয়ায় ভারতীয় পোশাকের প্রতি অনীহা ঢুকেছে বাংলাদেশিদের মনে। তাই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন শপিং মলে নতুন করে ভারতীয় পণ্য আমদানি করছে না পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তবে পুরনো যেসব পোশাক রয়েছে সেগুলো সাজানো রয়েছে কিছু দোকানে। ইন্ডিয়ান মালে এবার একটু ঘাটতি আছে। আসলে ইন্ডিয়ান বাজারটা এখন বাংলাদেশি পণ্যে আমার মনে হয় দখল করবে। সেই ফিল আপটা আমরা হয়তো বা চাইনা কোনো প্রোডাক্ট দিয়ে আমরা ফুলফিল করতে পারবো, এছাড়া তো অন্য কোনো প্রোডাক্ট দিয়ে ফুলফিল করা সম্ভব না। যেহেতু ইন্ডিয়ান 3 পিস আসা বন্ধ, ওই হিসেবে আমাদের দেশি প্রোডাক্টটা বেশি চলছে। আমাদের দেশে বাংলার মালের চাহিদা বেশি, মাঝে মাঝে ইন্ডিয়ান মালও বিকায়। ইনশাআল্লাহ এবছর বাংলা মাছ ভালো বিক্রিতেছে। ইন্ডিয়ান চাই না, কিন্তু কাস্টমারের যখন একটা জিনিসের চাহিদা হয় তখন সেটার প্রতি আমরা আগ্রহশীল হই। যেহেতু কাস্টমার চাচ্ছে না, এই জন্য আমরা আনছি না। আর দ্বিতীয়ত যেহেতু বাংলাটার প্রতি মানুষ ঝুঁকছে বেশি, আর বাংলার আমাদের দেশীয় পণ্যটা কোয়ালিটিও ভালো, গুণগত মান হিসেবে দেখলাম আমাদের কোয়ালিটি খুবই ভালো, এই জন্য মানুষ ওইটাই নিচ্ছে বেশি। ভিসা জটিলতা সহ নানা কারণে ভারতীয় পণ্য না আসায় সে স্থান দখল করেছে দেশীয় তৈরি পণ্য। সাথে চায়না, কোরিয়া ও থাইল্যান্ডের তৈরি পণ্য কিছুটা বাজার দখল করেছে বলে জানান ব্যবসায়ীরা। ভারতের মালামালটা অপেক্ষাকৃত কম, যে কোনো কিছুর জন্য বসে থাকে না। ভারতের যে পণ্যটা, এটা খুব উচ্চমানের কোনো পণ্য না, যেটা আমাদের দেশে অন্তত আসে। এই জায়গাটা আমার মনে হয় দেশি পণ্য দখল করেছে। ভারতীয় ভিসা বন্ধ, সেটার কারণে কোনো আপনার পণ্যের কোনো ঘাটতি হবে কিনা, আমি বলবো না। ভারতীয় পণ্য যে পণ্যটা আসবে না, সেটার এই গ্যাপটুকু চায়না পণ্য দিয়েই মানে ফুলফিল হবে। আশা করি আমাদের এখানে কোনো পণ্যের কোনো সমস্যা হবে না। ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও ভারতীয় পণ্যের চেয়ে বাংলাদেশের তৈরি পণ্যকে প্রাধান্য দিচ্ছেন। ইন্ডিয়ান প্রোডাক্ট আসতে অসুবিধা হচ্ছে, এটাও ঠিক আছে, আসছে। আর যারা ইন্ডিয়ান পছন্দ করে তারা তো ইন্ডিয়ানই নিবে, আর যারা ইন্ডিয়ান পছন্দ করে না, লোকাল অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে বাংলাদেশে। হচ্ছে মানে খুব সীমিত, খুব যে বেশি তা না, আগের মতো না, কিন্তু হচ্ছে না। ইন্ডিয়ানটা পছন্দ হচ্ছে, পাশাপাশি লোকাল ব্র্যান্ডগুলোও পছন্দ হচ্ছে। আমি পাঞ্জাবি নিলাম দুটা, একটা হচ্ছে ইন্ডিয়ান, একটা হচ্ছে বাংলাদেশি। আমার ইন্ডিয়ান যা পছন্দ অন্যান্য বছরের তুলনায় মোটামুটি যা এবার পাওয়া যাচ্ছে। অবশ্যই আমি আমার দেশেরটা প্রথম প্রেফার করব, তারপরে অন্য দেশে। আর আমার দেশের গার্মেন্টস প্রোডাক্ট তো পুরো বিশ্বেই ফেমাস। আমাদের দেশের যে গার্মেন্টস আছে, ইন্ডাস্ট্রি আছে, তারা এটা এখন যদি ধরতে পারে তাহলে ভবিষ্যতে এটা আমাদের জন্য ভালো, দেশের টাকাটা আর বাইরে গেল না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রমজান মাসেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে চরম পানির সংকটে ভুগছে স্থানীয় বাসিন্দারা। বিল পরিশোধ করার পরেও এবং ভোগান্তির কথা জেনেও তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না নাসিক কর্তৃপক্ষ, এমন অভিযোগ এলাকাবাসীর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিইও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি নন। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 ও 25 নং ওয়ার্ডের বক্তারকান্দি, দেউলি, চৌরাপাড়া ও লক্ষণখোলা এলাকায় তীব্র পানি সংকটে রয়েছেন বাসিন্দারা। পানির বিল ও ট্যাক্স নিয়মিত পরিশোধ করেও সেবাবঞ্চিত এই এলাকার মানুষজন। সাবেক মেয়র আইভি ক্ষমতার দাপটে ওয়াসার কাছ থেকে জোরপূর্বক পানি সরবরাহের দায়িত্ব বুঝে নেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই চরম পানির সংকটে পড়েন বন্দরের বিভিন্ন এলাকার মানুষ। এই রমজান মাসেও পানির জন্য সকাল সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ব্যক্তিগতভাবে পানি বসানোদের বাড়িতে ধর্ণা দেন তারা। আমাদের সাধারণ মানুষের অনেক অসুবিধা পানির জন্য, কারণ আমরা সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়ে এত কিছু দিই, তারপর আমাদের পানি পাই না। যখন ওয়াসার কাছে ছিল আমরা তখন পানি পাইতাম, কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যখন ওয়াসার থেকে কাইরা নিল, নেওয়ার পর থেকে আমাদের এই যে পানির দুর্ভোগ, এই পানি আমরা পাইলাম না, অনেক দূরে তেনে পানি নিতে আইছি। আমরা সিটি কর্পোরেশন চাই যাতে সুন্দর মতন আমাকে সিলকোনা মতন পানি আসে, সুন্দর মতন আমরা খাইতে পারি। আমরা নষ্ট করে তো পানি আমরা পাইতেছি না, যে কষ্ট করতেছি পানির লেগে। কলসি, বালতি ও বোতল নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পানির জন্য অপেক্ষা করতে হয় শিশু, নারী ও বয়স্ক পুরুষদের। শুধু তাই নয়, পানি সংকট সহ যত্রতত্র ময়লার ভাগার ও মশামাছির উপদ্রবের শিকার নগরবাসী। দ্রুত পানি সংকট সহ সকল সমস্যার সমাধান চান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন যাবৎ এই সংকট মেয়র আইবির কাছে বারবার যাওয়ার পরও আইবি এটা সমাধান করে বন্ধ উল্টাপাল্টা আমাদের তো। সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিইও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। নাগরিক সকল দুর্ভোগ সমাধান সহ আন্তরিক হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
বরিশালে বাড়ছে ছিঁচকে চুরি ও ছিনতাই, তবে চোরদের টার্গেট বেশিরভাগই সরকারি প্রতিষ্ঠান। সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের নীরবতা আর মাদকের সর্বত্র বিচরণে অপরাধের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে বরিশাল। মহানগর ঘুরে এসব অপরাধের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। বিভাগীয় শহর বরিশালে হঠাৎই বেড়েছে ছিচকে চুরি, ছিনতাই, হত্যা ও মাদকের অবাধ বিচরণ। এতে জড়িয়ে পড়ছে নানা বয়সের অপরাধীরা। তাদের টার্গেট এখন সরকারি প্রতিষ্ঠানের বাসাবাড়িতে। পরিসংখ্যান বলছে গত কয়েক মাসে বরিশালের 4টি থানা এলাকায় শতাধিক চুরির ঘটনা ঘটেছে, যার সুনির্দিষ্ট পরিসংখ্যান ও অভিযোগ নেই থানাগুলোয়। এসি সম্পূর্ণ তামা যেটা গ্যাসের সাথে যুক্ত, সেই তামাটি সম্পূর্ণ নিয়ে গেছে। এর মধ্যে বিআইডব্লিউটিএ ভবনের ফ্যান, লাইট, পানির ট্যাপ চুরি হয়েছে দিনের আলোয়। রাতের আধারে খুলে নিয়ে গেছে শিল্পকলা একাডেমির এসির আউটডোর। মসজিদ থেকে সিন্দুক চুরির মতো ঘটছে ন্যাক্কারজনক ঘটনা। আমরা এগুলো মন্ত্রণালয়ে জানালেও আমরা কোনো তার সদুত্তর পাচ্ছি না। আসলে আমরা এখন হলটাকে কিভাবে চালাবো? হঠাৎ করে চুরি সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত নগরবাসী মনে করছে প্রশাসনের নিষ্ক্রিয়তাই এর জন্য দায়ী। সাধারণ মানুষ যারা বরিশালবাসী আছি খুবই আতঙ্কিত, এটা নিয়ে খুবই আমরা চিন্তিত। যে কোনো দুর্ঘটনায় পুলিশে অভিযোগ দেওয়ার আহ্বান জানান বিএমপি পুলিশ কমিশনার। আমার জনগণের কাছে একটা দাবি বা বলা, যেটা হলো যে আপনারা একটু নিজেরাও সচেতন হন। সচেতন থাকলে আপনার বাড়িতে চুরি হচ্ছে সেটা আপনারা একটু সচেতন থাকলে এই জিনিসটা কমে যাবে। প্রশাসনের দুর্বল তদারকিতে চুরি, ছিনতাই, ধর্ষণ সহ নানা অপরাধের স্বর্গরাজ্য আজ বরিশাল। আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপে বদলে যাবে এ অঞ্চল, এমনটাই প্রত্যাশা নেটিজেনদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রাজনৈতিক সহযোদ্ধা আর অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে না ফেরা দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীত শিল্পী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাপোলো জামালি। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুমের মরদেহ কেন্দ্র আনা হলে সেখানে তাকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। এই সময় বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রাখা অ্যাপোলো জামালি দীর্ঘ সংগ্রামী জীবন আদর্শের নানা দিক তুলে ধরেন তার সতীর্থরা। পরে মরহুমকে চিরনিদ্রায় শায়িত করতে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। 80 দশকের সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে এবার একটা ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে তিনি সাংস্কৃতিক জগতে তিনি একজন সংগঠক, একজন নেতৃত্বদায়ী কর্মীর তিনি ভূমিকা পালন করেন। উনি বিপ্লবী রাজনৈতিক ধারার লোক ছিলেন এবং সেই অনুপাতে তার সমস্ত কাজ কর্মকাণ্ড ছিল জনগণের পক্ষে। ওনার অ্যাক্টিভিজমটা হচ্ছে এই যে গানের মধ্য দিয়ে মানুষকে জাগ্রত করা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং বৈষম্য বিরোধী চেতনায়। আমার ভাইয়ের অনেকগুলো গুণাবলীর অধিকারী ছিল, ভালো গাইতে পারত, ভালো সুর দিতে পারত, লালনের সাথেও তার সম্পৃক্ততা ছিল। শেষ করব সুগন্ধির খবর জানিয়ে। বিশ্ববিখ্যাত ফুটবলার রোনালদো থেকে বলিউড তারকাদের ব্যবহৃত সুগন্ধি সবই পাওয়া যাচ্ছে ঢাকায়, তাও নামমাত্র মূল্যে। শুধু তাই নয়, ক্রেতাদের মন মতো গন্ধ শুঁকে পারফিউমও বানিয়ে দিচ্ছেন ব্যবসায়ী মামুন, যিনি এই শিল্পে 19 বছর ধরে কাজ করছেন। কম দামে মানসম্পন্ন সুগন্ধি পাওয়ায় দেশীয় পারফিউমের বাজার সম্প্রসারিত হচ্ছে, যা নতুন উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। কবির চৌধুরী জয়ের রিপোর্ট। বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, শাহরুখ খান সহ বলিউডের অভিনেত্রীদের ব্যবহার করা পারফিউম এখন পাওয়া যাচ্ছে ঢাকায়। শুধু তাই নয়, যে কোনো গন্ধ শুকে বানিয়ে দিতে পারেন মন মতো পারফিউম। যে কেউ যদি কোনো হুবহু যে বিশ্ববিখ্যাত পারফিউমগুলি নিয়ে আসে আমাদের কাছে স্যাম্পল, তাহলে আমরা হুবহু বানিয়ে দেওয়ার চেষ্টা করি 95% এবং কোনোটা আপনার 99% মিলে। এখানে বিশ্বের সব নামি দামি পারফিউম পাওয়া যায় নামমাত্র মূল্যে। এছাড়া লাখ টাকার পারফিউম পাবেন মাত্র 1000 টাকায়। বড় বড় ব্র্যান্ডের যে পারফিউমগুলি এখানে পাওয়া যায়, যেগুলো মার্কেটে 20,000, 15,000, 10,000, 12,000 এর চেয়েও বেশি আছে। তো সেই পারফিউমগুলো এখান থেকে যদি আমরা নেই, সেটা মেকিং করে নিলে এখান থেকে অনেক কমে নেওয়া যায়। হ্যাঁ, সেটা যেই ব্র্যান্ডেরই হোক, যে কোনো পারফিউম হোক, এখানে সব পারফিউম এখানে পাওয়া যায়।
খুব কম দামে পাওয়া যায় বলে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে মনের মতো পারফিউম বানিয়ে নিচ্ছেন ক্রেতারা। কেউ কেউ খুঁজে নিচ্ছেন প্রিয় তারকার ব্যবহার করা পারফিউম। শাহরুখ খানের ডানহিল পারফিউমটা খুঁজতে এসেছিলাম, পেলাম, নিলাম, এই জন্যই আসলে এখানে আসা। আতর বানায় নিয়ে যাবো তো এই জন্য আসছিলাম। তো আপনার হচ্ছে ওই যে শাহরুখ খানের একটা আতরের ইয়া শুনছিলাম এসআরকের, ওইটা এখানে মূলত খুঁজতে আসছিলাম। এভাবে দীর্ঘ 19 বছর থেকে মিডফোর্ডের পারফিউম লেনে সুগন্ধি বিক্রি করে আসছেন দোকানি মামুন। সুদূর আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন সুগন্ধি ব্যবসায়ীর কাছেই এ বিদ্যা রপ্ত করেন তিনি। এরপর থেকেই মানুষের পছন্দ অনুসারে সুগন্ধি বানিয়ে সারা ফেলেছেন মামুন। সে ইউএস থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে এবং সে অনেক বড় ব্যবসায়ী, তার নাম বলা যাবে না। এখানে আমাদের কাছে যে সমস্ত কাস্টমারগুলি আসে তারা মূলত আসে এই কারণে যে এখানে ভালো জিনিসটা একটু কম প্রাইজের ভিতরে নেওয়ার জন্য। শুধু পারফিউম নয়, যারা নিয়মিত সালাত আদায় করেন তাদের জন্য অ্যালকোহল মুক্ত পারফিউম ও আতর বানিয়ে থাকেন মামুন। এখানে বিশ্ববিখ্যাত যত পারফিউম আছে সবই আপনি পাবেন, অ্যালকোহল ছাড়া, অ্যালকোহল সহ। যদি কেউ আপনার অয়েলটা ব্যবহার করে শুধু, সেটাও পারবে। আর যদি বলে যে আমি না পারফিউম বানায় নিব, সেটাও পারবে। প্রায় 8 থেকে 9 প্রকার উপকরণ ব্লেন্ডারে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয় পারফিউমের আসল ফ্লেভার। একটা পারফিউম তৈরি করতে আপনার মিনিমাম 8-10টা আইটেম ব্যবহার করা হয়। মোটরের সাহায্যে যে ব্লেন্ড করা হয়, তারপর এই পারফিউমটা ফুটে ওঠে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পারফিউমের এ বাজার সম্প্রসারিত হচ্ছে, যাতে উপকৃত হচ্ছেন নতুন উদ্যোক্তারা। এটা খুবই ভালো দিক। আমাদের এই মার্কেটটাও আস্তে আস্তে অনেক গ্রোথ পাচ্ছে এবং আমাদের ধরেন ছোট ছোট কিছু ব্যবসায়ীরা অনলাইনে এগুলো সেল করতে পারতেছে। কাস্টমাররাও অথেন্টিক প্রোডাক্টটাই পাচ্ছে খুবই স্বল্প প্রাইসে। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে এটা খুব ভালো, মার্কেটটা খুব বড় হচ্ছে আস্তে আস্তে। বাজারে নামি দামি সুগন্ধি কম দামে পাওয়ায় ক্রেতারা ঝুঁকছেন দেশীয় পণ্যে। এতে বিদেশি পণ্য ব্যবহার কমার পাশাপাশি বাণিজ্যিকভাবে সম্প্রসারিত হচ্ছে এ বাজার। কবির চৌধুরী, জয়, মাই টিভি, ঢাকা।